দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ২১-এর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ আমরা দৃষ্টি দিতে চাই আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের সর্বশেষ মার্কিন সেনাটি বিদায় নিয়েছে। আফগানিস্তানে এখন তালেবানের রাজ। আফগানিস্তান যারা ছাড়তে চায় তাদের অনেককেই বিভিন্ন দেশ নিয়ে গেছে। এখনও বহু মানুষ আফগানিস্তান ছাড়তে চাইছে। আফগানিস্তানকে তারা নিরাপদ মনে করছে না। এই আফগানিস্তানে আমরা তালেবানের শাসন এর আগেও দেখেছি। সেখানে নারীর স্বাধীনতা কী হবে, শিশুদের পড়াশোনা বা নারীর পড়াশোনা কী হবে, নারীদের কর্মক্ষেত্র কী হবে, এ নিয়ে নানা প্রশ্ন আমরা আছে এখনও। এই তালেবানের শাসনে আসলে এই অধিকারগুলো কতটা সমুন্নত থাকবে? যদিও তালেবান নানা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে কতটা বাস্তবায়ন তারা করবে? তালেবানের হাতে আসলে আফগানিস্তান কতটা নিরাপদ? এরকম নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি তালেবানের হাতে আফগানিস্তান। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ। আমি আলোচনাটি শুরু করতে চাই স্টুডিও থেকে সাব্বির আহমেদকে দিয়ে। সাব্বির আহমেদ, নিশ্চয়ই আপনি আমার ভূমিকাটি শুনলেন। আসলে এই তালেবানের হাতে আফগানিস্তান কতটা নিরাপদ? আমরা দেখছি যে যারা তালেবানকে নিরাপদ মনে করছে না, তারা তালেবানকে আসলে বিশ্বাস করতে পারছে না, তারা আফগানিস্তান ছাড়তে মরিয়া। এবং এই ধরনের বক্তব্য কিন্তু তারা দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই আফগানিস্তানে তাদের পক্ষে থাকা আসলে সম্ভব নয়। আসলে তালেবানের হাতে আফগানিস্তান কতটা নিরাপদ? ধন্যবাদ। তালেবানের উপরে আস্থা রাখার মতো তো কোনো কারণ নেই। ইটস ভেরি সিম্পল। তাদের অতীত আছে একটা। তার আগেও একবার সরকার পরিচালনা করেছে। তারপরে গত ২০ বছর ধরে মার্কিনদের সাথে এবং ন্যাটো বাহিনীর সাথে তাদের যুদ্ধ, তাদের কর্মকাণ্ড আমরা তো সবই দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে। আমাদের দেশি মিডিয়াও আমাদেরকে অনেক কিছু খবর দিয়েছে। তো তাদের উপরে তো আস্থা রাখার আসলেই কোনো কারণ নেই। এখন একটা কথা বলা হচ্ছে যে তার আগের সরকার, যেটা 96 to 2001 যে সরকারটা চালিয়েছে, তাদের মতো অতটা কট্টর এখন বর্তমানে তালেবান বলছে যে এই তালেবান আর সেই তালেবান এক নয়, এরকম একটা কথা তারা একটা মেসেজ দিয়েছে। তারা কতটা পারবে না পারবে সেটা আসলে এখন একটু বিচার বিশ্লেষণের দাবি রাখে। আমি সেখানে একটু আলোকপাত যদি করি যে তালেবান আসলে কারা, তাদেরকে বুঝতে হবে। মানে শুধু নাম বা তারা একটা সন্ত্রাসী সংগঠন এটুকু বললে তো হয় না, যে আসলে তাদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, তাদের বেড়ে ওঠাটা বুঝতে হবে। তালেবান কালচারটা আসলে একটা মিক্সড ব্যাপার হয়েছে তাদের ফিলসফিতে। একটা হচ্ছে ইসলামের যে ইন্টারপ্রিটেশন তারা করেন, এর সাথে পৃথিবীর বেশিরভাগ বা প্রায় কোনো ইসলামিক স্কলারই একমত হন না। আর ইসলামের একটা ব্যাপার আছে তাদের মধ্যে, এবং তার সাথে পশতুন জনগোষ্ঠীকে বুঝতে হবে, তাদের কালচার, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কিন্তু একটা লং হেরিটেজ আছে। বিশেষ করে কান্দাহার, মানে সেই প্রাচীন গান্ধার রাজ্যের রাজধানী যে গান্ধার, সেখান থেকে পরবর্তীতে কান্দাহার। সো তার একটা প্রায় ২০০০ বছরের বেশি সময়ের একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে। হ্যাঁ, তবে সেই গান্ধার তো আর থাকেনি। গান্ধারের পরে অনেক উত্থান পতন হয়েছে গান্ধারের, এবং ওই জায়গাটা সেই আলেকজান্ডার দ্য গ্রেট যখন এদিকে আসে, পৃথিবী বিশ্বজয় করতে আসে, তখন কিন্তু তার সর্বশেষ স্থানটা ছিল এই ব্যাকট্রিয়া। তখনকার তারা নামটা দিয়েছিল ব্যাকটিয়া, এবং সেটাও এই কান্দাহারের কাছাকাছি। ওর পরে আর ভারতবর্ষে আলেকজান্ডার ঢোকেনি। সো সেটাও আমরা বলছি প্রায় 2300 বছর আগের কথা। এরপরে অনেক রকমের মানুষ এখানে এসছে, এখানে চীনারা এসছে, এখানে সবথেকে বেশি ভূমিকা রেখেছে টার্কিরা এবং পার্সিয়ানরা। তারা বিভিন্ন সময় রাজ্য গঠন করেছে, এবং এই আফগানিস্তানের মিক্সড কালচার, আমি সেই ওই জায়গাটাতেই আমি আলোচনাটা নিয়ে আসতে চাচ্ছি। এখান থেকে কিন্তু সিল্ক রোডটা গিয়েছিল ওদের উপর থেকে, চীন থেকে ইউরোপ পর্যন্ত কানেক্টেড ছিল ভারত। এবং আমরা সবাই জানি, যারা একটু ইতিহাসের খোঁজখবর রাখি, যে এই সিল্ক রোডে প্রচুর দস্যুবৃত্তি হতো।
যেই পণ্য পরিবহন করতো, এই পণ্যের সিকিউরিটি দেওয়ার জন্য ওই ব্যবসায়ীদেরকে একটা মোটামুটি সেনাবাহিনী সাথে নিয়ে চলতে হতো, আদারওয়াইজ একটা হামলা হয়ে এগুলো লুটপাট হয়ে যেত। এবং কারা করতো সেই লুটপাটগুলো? এখানকার এই পথের ধারের যারা মানুষ, যেই জাতিগুলো আশেপাশে আছে আজকের দিনের আফগান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, আরও এগিয়ে গেলে আরও অনেকগুলো জাতি, সেই ইউরোপ পর্যন্ত অনেকগুলো জাতি রাস্তার দুধারে। সো সেই আফগানরা কিন্তু সেই গান্ধারের সভ্যতায় থাকেনি, তারপরে পরবর্তীতে তাদের এই পরিবর্তন, এবং এটা অনেক দিন ধরে চলে। সর্বশেষে যে অবস্থাটা তাদের দাঁড়ালো দুরানির সময়, মানে ষোড়শ শতাব্দীর শেষের দিকে এসে তারা একটা স্থায়ী সাম্রাজ্য তৈরি করতে পারলো। এবং সেখানেও কিন্তু এই পশতুনদের ভূমিকাটাই সব থেকে বেশি। দুরানি নিজেও একজন পশতুন ছিলেন। দুরানির সময়টাকেই বলা যায় যে আফগানিস্তানের ইতিহাসে সব থেকে মানে ওই সেই গান্ধারের পরে সমৃদ্ধ একটা সময়, এবং আফগান নাগরিকদের গৌরব করার মতো একটা সময়, এবং তারা তাকে দুরানিকে আফগান জাতির পিতা হিসেবেই বিবেচনা করেন। এবং তার সময় থেকে পরবর্তী এই ব্রিটিশ আমল পর্যন্ত এই সময়টা কিন্তু আফগানিস্তান ভালোই চলেছে। এই সময়ে ইসলাম আসলে একদিকে রাজনীতি নিয়ে ইসলামিক আদর্শ, আর একদিকে পশতুনদের এই রক্ষণশীল চিন্তা চেতনা, রক্ষণশীল ধ্যান ধারণা, এই দুটার মিশ্রণে কিন্তু তালেবানরা তৈরি হলো। এবং তালেবানরা আসলে একটা বাই প্রোডাক্ট, এটা বাই প্রোডাক্ট অফ এই হেজবি ইসলাম। আফগান নেতা একদিকে মাসুদ ছিলেন জামাতের, আর একজন ছিলেন গুলবুদ্দিন হেকমতিয়ারের হেজাবি ইসলাম। এই দুইটা রাজনৈতিক শক্তি তৈরি হলো আমেরিকানদের সরাসরি প্যাট্রোনাইজেশনে। বিলিয়নস অফ ডলার্স সেই 70s 80s তাদের পেছনে ইনভেস্ট করেছে আমেরিকা, এদেরকে তৈরি করার জন্য। উদ্দেশ্য একটাই, সোভিয়েত ইউনিয়নকে এখান থেকে হারিয়ে দিতে হবে। এই সোভিয়েতকে হারাতে গিয়ে যেই প্যাট্রোনাইজেশন পশ্চিমা, মূলত এটা আমেরিকা করেছে, তার বাই প্রোডাক্টে দেখা গেল সোভিয়েত চলে যাওয়ার পরে এই গুলবুদ্দিন হেকমতিয়ার আর আহমেদ শাহ মাসুদ, তারা দুজন গৃহযুদ্ধ করলো আরও 4-5 বছর ধরে। এই গৃহযুদ্ধের আউটকাম জিরো। পরবর্তীতে ওই সময়ে এই তালেবানরা তৈরি হচ্ছিল পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় এই তালেবানদের জন্ম। এই তালেবানরা কিন্তু ওই মুজাহিদিন, মানে হেকমতিয়ার এবং মাসুদের দুই গ্রুপকে একসাথে বললে মুজাহিদিন নামেই ডাকা হয়। এই মুজাহিদিনদের সন্তানরাই কিন্তু এই তালেবানরা, তাদের বাই প্রোডাক্টরা। এদেরকে আমেরিকার পয়সায় তারা তৈরি হয়েছে। পাকিস্তানের বর্ডার অঞ্চলে, পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে বর্ডার, এই বর্ডার অঞ্চলগুলোতে তারা ওখানে মাদ্রাসায় বসে এই আরও বেশি এক্সট্রিম, মাসুদদের থেকে অনেক বেশি এক্সট্রিম চিন্তাভাবনা নিয়ে এরা তৈরি হলো। তো সেই তালেবান এর পরবর্তীতে আমরা দেখলাম তারা রাষ্ট্র ক্ষমতা দখল করলো, তারা নারীর স্বাধীনতা একদম শূন্য করে দিল, স্কুল পর্যন্ত বন্ধ, তাদেরকে কোনো কর্মক্ষেত্রে যেতে দেওয়া হলো না। ওই দেশে কোনো টেলিভিশন, রেডিও, গান, বাদ্য সব কিছু বন্ধ করে দেওয়া হলো, রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হলো, সভ্যতা ধ্বংস করা, সভ্যতা একেবারে স্থবির হয়ে গেল। সেটা মধ্যযুগে ফিরে গেল, মধ্যযুগের মতো একটা অবস্থা, যখন মানুষ বর্বরতা ছিল প্রধান বিষয়। সেই তালেবানরা গত 20 বছর ধরে আমেরিকানরা এখানে এত চেষ্টা করলো। আসলে আমেরিকানদের চেষ্টাটাও, এটা একটা কথার কথা, আমার কাছে এটাকে চেষ্টাও মনে হয় না। তারা চেষ্টা করলে এরকম কিছু বর্বর মানুষকে তারা কন্ট্রোলে আনতে পারবে না, তাদেরকে ধ্বংস করতে পারবে না, এটা আমার মনে হয় না। মানে তারা যে কাজগুলো করেছে, একরকমের গা বাঁচানো টাইপের কাজ করেছে, একটা সুশীল সমাজ সেখানে স্টাবল করলো, একটা পুতুল সরকার বসালো, এবং কতগুলো এনজিও দিয়ে তারা একটা দেশ চালানোর চেষ্টা করেছে। ওখানে আমেরিকানরা অনেক কিছু করেছে। $1 ট্রিলিয়ন শুধু আমেরিকা খরচ করেছে, এবং টোটাল ন্যাটো বাহিনীর যদি এক্সপেন্ডিচার ধরা হয়, মানে কাজের কাজটা আসলে হয়নি। এখানে $2 ট্রিলিয়ন খরচ করা, রাষ্ট্র গঠনটাই হয়নি। রাষ্ট্র গঠন আসলে কেউ করতেও পারে না, এটা সম্ভব না। আর একটা দেশ থেকে এসে কেউ একটা রাষ্ট্র গঠন করে দিতে পারে, একটা ডেমোক্রেসি তৈরি করে দিতে পারে, এটা আসলে একটা ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার। আমেরিকা এই চেষ্টা অন্তত 20টা দেশে করেছে, আফ্রিকার কয়েকটা দেশে করেছে, ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশে করেছে, চিলিতে, কলম্বিয়াতে, মেক্সিকোতে, আবার করেছে ভিয়েতনামে, লাওসে, কম্বোডিয়াতে। আলেন্দেকে হত্যা করেছে, কঙ্গোর লুম্বুবা, ওনাকে হত্যা করেছে গণতান্ত্রিক নেতা। আমাদের বঙ্গবন্ধুর হত্যার পেছনেও তাকে দায়ী, আমেরিকার একটা ভূমিকা আছে বলে অনেকেই মনে করে। এই মানুষগুলোকে হত্যা করে এই বিভিন্ন দেশগুলোকে বিভিন্ন সময়ে এই সন্ত্রাস, নৈরাজ্য, একটা সময় তারা
কমিউনিস্টের ভূত তাড়াতো, এরপরে কমিউনিস্ট যাওয়ার পরে এরা এই ভূত তাড়ানো শুরু করলো, এই ইসলামিস্ট ভূত তাড়ানো শুরু করলো, এবং তারা সেই নামে রাষ্ট্র গঠনের একটা ব্যর্থ চেষ্টা, একটা অপচেষ্টাই বলবো, কোথাও পারেনি। জি, আপনার কাছে আসবো। তার মানে আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম যে এই আফগানিস্তান আসলে তালেবানের হাতে নিরাপদ নয়। যেতে চাই জনাব শফিউল্লাহর কাছে। জনাব শফিউল্লাহ, আপনার কাছে জানতে চাই যে সাব্বির আহমেদ বললেন যে এই আফগানিস্তানে সোভিয়েতদের হটিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সৃষ্টি করলো তালেবানদেরকে। তারপর থেকে কিন্তু মোটামুটি একটা রক্তাক্ত অধ্যায়, তার আগেও রক্তাক্ত অধ্যায় আমরা জেনেছি। আপনার কাছে জানতে চাইব যে এই যে এখন মার্কিনিরা চলে গেল আফগানিস্তানে, আমরা বুঝতেই পারছি যে আসলে তালেবানদের হাতে আফগানিস্তান নিরাপদ নয়। তাহলে কি আফগানিস্তান আবারও একটা গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে কিনা? 3টা আফগান যুদ্ধ হয়েছে এবং প্রত্যেক যুদ্ধে ব্রিটিশরা হেরেছে এবং আফগানিস্তান থেকে তারা সরে গেছে, ডিফিটেড and left this country. সোভিয়েত ইউনিয়ন আসছে, 10 বছর তারা ক্ষমতা ছিল, আফগান তাদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তাদেরকে এই দেশ থেকে তাদেরকে বাধ্য করেছে। এবং 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন চলে যায়, আমেরিকানরা তখন ছিল, আমেরিকা খুব তাড়াহুড়া করে কোনো রকম স্টেবিলিটি না এনেই তারা তখনও আফগানিস্তান লক্ষ্যে আপনার ঠিক একটা অনিশ্চিতের ভিতরে দিয়ে যারা আফগানিস্তানের শরীর কেটে পড়ে, তখন তালেবান ক্ষমতা দখল করে। এবং তালেবান 1996 থেকে 2001 পর্যন্ত এই যে শাসন করার চেষ্টা করে, অত্যন্ত অনভিজ্ঞভাবে। তারা এর আগে কোনোদিন কোনো রাষ্ট্র পরিচালনা করেনি, কোনো অভিজ্ঞতা ছিল না, তার অনেক ভুল করেছে, অনেক বাড়াবাড়ি করেছে। রাষ্ট্রশাসনের নামে, শরিয়ার নামে তারা অনেক 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 কাজ করেছে যেটা অমানবিক এবং যেটা অনেকাংশে ইসলাম ধর্মের বিরুদ্ধে। 2001 সালে আবার ওয়ার অন টেরর নামে আপনার আফগানিস্তানে ঢুকে পড়ে মার্কিন সাম্রাজ্যবাদ, এবং তাদের উদ্দেশ্য ছিল দুটো। একটা হলো ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা এবং আল কায়দা কে ধ্বংস করা এবং সন্ত্রাসবাদ নির্মূল করা, আফগানিস্তানকে পুনর্গঠন করা। কিন্তু 20 বছরে আজকে দেখুন $2 ট্রিলিয়ন খরচ করে আপনার আজকে হঠাৎ করে আবার মার্কিন সাম্রাজ্যবাদ আফগানিস্তানের ত্যাগে বাধ্য হয়। এবং তারা কিন্তু এর আগে আপনার দোহাতে তালেবানদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে অনেক নেগোসিয়েট করে, আবার চুক্তি হয়। সেই চুক্তির মাধ্যমে তারা কিন্তু আমেরিকানরা কাবুল থেকে তারা কালকে রাত পর্যন্ত তারা মধ্যে তারা সরিয়ে পড়ে, এক চুক্তি মোতাবেক যেটা হয়েছে। তার জায়গায় আসছে তালেবান। দেখুন, তালেবান 2001 সাল থেকে এই অদ্যাবধি তারা এই 20 বছর ছিল, তার হেডকোয়ার্টার ছিল কিন্তু দোহা, কাতার রাজধানী। এই 20 বছরে কিন্তু তারা তাদের দেশের সাথে যোগাযোগ ছিল, তাদের আফগান জনগণের সাথে যোগাযোগ ছিল তাদের। এবং দেখুন আপনারা শহরের আরবান অঞ্চলে শুধু এই 20 বছর বিভিন্ন সরকার, আমেরিকার বদপুষ্ট সরকার শাসন করেছে, কিন্তু আফগানিস্তানের একটা ট্রাইবাল সোসাইটি, এটা শহরের বাইরে, নাগরিক সমাজের বাইরে কিন্তু বিরাট জনগোষ্ঠী, বিরাট টেরিটরি, কিন্তু এই পুরো টেরিটরি কিন্তু ছিল তালেবানের অধীনে। In the sense that Taliban was popular with the common people, with the villagers, গ্রামের লোকজন, ট্রাইবাল লোকজন তারা পপুলার ছিল। সুতরাং এই 20 বছরে যে তাদের ট্রান্সফরমেশন হয়েছে আপনার ইয়েতে দোহাতে থেকে, ওখানে আপনার যে কাতারের যে আপনার ভূমিকা, অত্যন্ত একটা বলিষ্ঠ ভূমিকা তাদের। তারা কিন্তু ছোট একটি দেশ, তাদের ওখানে তাদের আমেরিকানদের আপনার ঘাঁটি আছে, তুরস্কের ঘাঁটি আছে, এবং ছোট্ট একটি দেশ, কিন্তু দেখেন তারা কিভাবে নেগোশিয়েট করেছে গত 20টা বছর তালেবানের সাথে, তালেবানদের রিফর্ম করার জন্য বা অনেকটা তাদেরকে আগের যে পজিশনকে সরিয়ে আসার জন্য। সেই তালেবান যখন একটা কোনো রাষ্ট্র ছিল না, তার সাথে কিন্তু আমেরিকা কিন্তু নেগোশিয়েট করেছে, দিনের পর দিন, মাসের পর মাস তারা চুক্তি করেছে। সেই চুক্তি মোতাবেক আজকে তালেবান
তার দেশে ফিরে আসছে, আমেরিকানরা চলে গেছে। এবং আপনি দেখছেন কি কেওটিক ভাবে আমেরিকানরা চলে গেছে। 20 বছরে যেসব আফগানিস্তানের লোকজন এদের সাথে কাজ করেছে, ওরাই তার দেশ ত্যাগ করার জন্য মরিয়া হয়েছে। এই জন্য তারা মনে করে 20 বছর তারা একটা বিদেশি শক্তির সাথে কাজ করেছে, যে আফগানিস্তান লোকজন এমপ্লয়মেন্টের জন্য, কোনো কিছুর জন্য না, যাতে কোনো ইকোনমিক কিছু নাই, যুদ্ধ বিধ্বস্ত জন্য। আর যেটা অফিম যেটা হয় সেটা হলো তালেবানের কন্ট্রোলে। অফিম হলো as good as gold or even more than gold, সেটা তো তালেবানের অধীনে ছিল পুরো কান্ট্রি সাইড। সুতরাং আরবান এরিয়াতে যেসব আফগান নাগরিক গত 20 বছর মার্কিনদের সাথে কাজ করেছে এবং যে সরকারগুলো ছিল তার সাথে কাজ করেছে, ন্যাচারালি তারা ভয় পেয়েছে যে আমরা তো না, এটা তো ঠিকই আছে, এটা তো আপনি যে কথা বলছেন এটা ঠিকই আছে, কিন্তু এই যে কিন্তু তালেবানের যে শাসনের, তালেবান শাসনের যে অভিজ্ঞতা, সেটাই বলছি, আমি সেটাই বলছি। আপনি কেন ভয় পাচ্ছেন? জি, why you are afraid of Taliban now from Bangladesh? কারণ তালেবানের যে আপনাদের স্টেটমেন্ট যেগুলো তারা দিয়েছে এবং ওখান থেকে যারা আসছে, দেশে ফিরে আসছে, তাদের যে বক্তব্য, যারা অন দি স্পট ছিল, যারা দেখেছে শুনেছে, আপনার তাদের বক্তব্য না নিয়ে শুধু এখানে বসে অনেকে আমি দেখছি মন গড়া কথাবার্তা বলে, তালেবানের স্টেটমেন্ট গুলো তারা শুনে না। এবার দেখেন কালকে কি হয়েছে, যেসব আমেরিকান শূন্য চলে গেছে, কিন্তু কয়েক হাজার আমেরিকান কিন্তু রয়ে গেছে, তারা যেতে পারেনি, বিকজ তাদের তাদের বাসস্থান থেকে তারা ভয়ে এয়ারপোর্টে আসতে পারেনি। কিন্তু এদিকে অপারেশন ক্লোজ হয়ে গেছে। এরপরে একটা সিক্রেট ডিল হয়েছে আমেরিকানদের সাথে। ডিল হওয়ার পরে কালকে থেকে আবার তালেবানের স্পট করে মার্কিনদের যে লোকজন, আমেরিকান যারা বাকি আছে তাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। আপনি এইসব খবর রাখবেন, হাউ দে আর বিহেভিং উইথ দ্য পিপল। কিন্তু আপনার একটা পয়েন্ট উঠে হচ্ছে মহিলাদের কি হবে। শুধু মহিলারা সম্বন্ধে একটা আসপেক্ট, ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ লাইফ, তারা বলছে মহিলাদের সম্বন্ধে যে যেখানে আছে তারা সেখানে কাজ করবে, কিন্তু তারা পর্দা মেনে চলবে। কারণ একটা ম্যান পাওয়ার সৃষ্টি হয়েছে 20 বছরে মহিলাদের ভিতরে। আফগানিস্তান আমি ছিলাম, আফগানিস্তান কিন্তু অত্যন্ত সভ্য জাতি এবং তারা আপনার লেখাপড়ায় এবং ট্রেডিশন ওদের বহু প্রাচীন, কিন্তু বারবার এই বিভিন্ন বিদেশি শক্তি এসে ওদের সমাজ নষ্ট করে দিয়েছে। আজকে তালেবানের যে চেহারা দেখছেন, এটা কিন্তু তালেবানের নিজস্ব নয়, এটা কিন্তু আমেরিকানরা করেছে, সোভিয়েত করেছে, ব্রিটিশরা করেছে। সুতরাং আজকে তালেবান নিজস্ব, আমরাও তো আসলে চাই যে আফগানিস্তানে একটা স্থিতিশীল, আমি শেষ করে দিই। আপনি কেন চাইবেন? ওরা নিজের স্বার্থে করবে। আপনি যখন একটা সমাজে আজকে এত বছর, কিন্তু 2001 সালের আগে তো সেটা নিজেদের সাথে করেনি। আজকে কিন্তু দেখুন তারা ক্ষমতা আসছে, এখন তারা ক্ষমতা বসতে পারেনি, তারা সরকার করতে পারেনি। এখন তাদের বিদেশি লোকদের স্থানে আছে, এখন কিন্তু তাদেরকে টাইম স্পেস থাকতে হবে, বিশ্বাস করার ক্ষমতা থাকতে হবে। একটা দেশকে, যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন তাদের ক্ষমতা আসছে, সেটা শাসন করা অত্যন্ত জটিল ব্যাপার। আমরা দেখেছি 1972 সালে যুদ্ধের শেষে বাংলাদেশ কি অবস্থা ছিল। আমি তার বঙ্গবন্ধু অফিসার 3 বছর কাজ করেছি, চোখে আমি দেখেছি সেটা। আর যেটা দেখছেন কালকে যে চলে গেল, এয়ারপোর্টে কি করে গেছে আপনি জানেন? 73টি বিমান তারা ধ্বংস করেছে, কয়েকশো হেলিকপ্টার ধ্বংস করেছে, আপনার আর্মাড করে ধ্বংস করেছে, একটা ধ্বংস অস্ত্রের ধ্বংসস্তূপ তারা আপনার করে দিয়ে গেছে। এবং সারা বিশ্বে আজকে সারাদিন আপনার বিশ্ব দেখাচ্ছে। তারপরে যেটা করছে, তারা অস্ত্র ফেলে গেছে। অস্ত্র ফেলে গেছে কেন জানেন? যাতে গৃহযুদ্ধ হয় সেই জন্য। বাংলাদেশে পাকিস্তানিরা যখন আত্মসমর্পণ করে, তার আগে আপনার পাকিস্তান বাহিনী যত ছোট অস্ত্র ছিল সব বিলিয়ে গেছে বাংলাদেশের, যেন এই দেশের যেন মুক্তিযুদ্ধ বাদশাহ যুদ্ধ হয়। সুতরাং এগুলো আপনাদের বুঝতে হবে। আমি দেখেছি আপনাদের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে একটা 20 বছরের কি হয়েছিল সেটা নিয়ে এখনো তর্ক হচ্ছে, মহিলাদের কি অবস্থা হবে। আমার দেশে মহিলাদের কি অবস্থা, আপনার পরিবারকে নিয়ে কি বলছেন আপনারা? সুতরাং আপনারা কেন অন্যের ঘাটাঘাটি করেন মহিলাদের কি হবে? নিজের দেখে দেখেন না কত রেপ হচ্ছে আমার দেশে, কেন আমাদের হাতে রেপ হচ্ছে, কেন মহিলাদের অত্যাচার হচ্ছে, সব জায়গায় কেন অত্যাচার হচ্ছে মহিলাদের প্রতি এখানে আমাদের। আপনারা নিজের দেশটা ঠিক করেন, দেখেন অন্যদিকে এদিকে নিয়ে ঠিক ইউ হ্যাভ টু ওয়েট এন্ড সি দ্য রেজাল্ট। আর আমাদের কনসার্ন ছিল, দুটো কনসার্ন ছিল আমাদের। 15 জন আটক ছিল, সেখানে আসতে পারেনি। শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা তাদের মধ্যে 9 জন এসে গেছে, আর 6 জন এখন স্পেনে চলে গেছে। স্পেনে তারা বাংলাদেশে আসবে।
এটা কেন বলছি, আপনি এটা বলছি, এই দেশের সরকার বসে নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় বসে নাই। এক সময় আমি আপনার কুয়েত ইরাক যুদ্ধের সময় আমি জর্ডানের মরুভূমি থেকে 70,000 বাঙালি এয়ারলিফট করেছি, এই ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা জানি ধৈর্য ধরতে হবে এখানে। আর আমাদেরকে ইমিডিয়েট কোনো অসুবিধা নেই, আমাদের 3,000 মাইল দেওয়া কাবুল, সেখান থেকে আমাদের এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। বরং যেটা আমাদের করতে হবে সেটা হলো দোহাতে যে আমাদের এমবিসি আছে তাকে অথরাইজ করতে হবে টু নেগোশিয়েট টক টু বিল্ড কন্ট্যাক্ট উইথ দি তালেবান লিডারশিপ ইন কাতার। এটাই আমাদের এখন আসল কর্তব্য, যে আমাদের সম্পর্ক রাখার জন্য তাবুলের সাথে নতুন সম্পর্ক নতুন ভাবে হবে। সেখানে যে সম্পর্কের দিকে আপনার কাছে আসবো, এই জায়গাটিতে আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই জুলফিকার আলী মানিকের কাছে। জুলফিকার আলী মানিক, আপনি আলোচনা শুনছিলেন যে আসলে তালেবানের হাতে আফগানিস্তানের ভবিষ্যৎটা কোন দিকে, আপনার বিশ্লেষণ জানতে চাই। এখন ধন্যবাদ দেবাশিস। আফগানিস্তানের ভবিষ্যৎ কোন দিকে সেটা তো যারা আফগানিস্তানের নাগরিক বলেন বা আফগানিস্তানের থেকে যারা এই রাজনীতি দেখছেন, বুঝছেন এবং বিশ্লেষণ করতে পারবেন তারা ভালোই। কিন্তু আমরা যতটুকু আমাদের সাংবাদিকতায় গত কয়েক দশকের ফলো করলে তো আমরা দেখেছি যে তালেবানের শাসনে এর আগে আফগানিস্তানে 90-এর দশক আমরা দেখেছি তালেবান তো একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচিত। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই তালেবান বা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দমন করতেই কিন্তু এই আমেরিকা আফগানিস্তানে ট্রুপস পাঠিয়েছিল, কিন্তু 20 বছরে তো সেটা আমেরিকার পরাজয় এখানে হয়েছে। তালেবানের বিজয়ে আফগানিস্তানে গণতন্ত্রের পরাজয় হয়েছে বা আফগানিস্তানের অসাম্প্রদায়িক রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির মানে বিজয় ঘটে নাই, পরাজয় হয়েছে। কিন্তু আমেরিকারও পরাজয় হয়েছে, এটা তো আমেরিকান মিডিয়াও বলছে আমেরিকার জন্য ডিফিট। কারণ তাদের কাছে তো যেই তালেবানকে তারা হঠাৎ গিয়েছিল সেই তালেবানের হাতেই আফগানিস্তানকে ছেড়ে দিয়ে আসতে হয়েছে। আমেরিকার ট্রুপস বিদ্রোহ পুরোপুরি করার আগেই তো তারা ক্ষমতা দখল করে নিয়েছে। সো আফগানিস্তানের ভবিষ্যৎটা খুব ডিফিকাল্ট। এটা আসলে আমরা তো দূর থেকে যেটা দেখেন, আমি কয়েকজন আফগানিস্তানের সাংবাদিকের সাথেও আমার পরিচয় আছে, যাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সাংবাদিকতার রিলেটেড কনফারেন্স করতে গিয়ে দেখা হয়েছে। তো তাদের এই যে জঙ্গিবাদের উত্থানই বলেন বা আপনি এই যে ধর্মের ভিত্তিতে উগ্রবাদ, তো ঠিক আছে সোভিয়েতের এক সময় একটা ছিল, তারপরে আমেরিকার নানান রকমের বড় বড় দেশের নানান রকমের প্রভাব বা তো ছিলই, হস্তক্ষেপ। কিন্তু এগুলির ভেতর থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন করে, যেমন আমেরিকাকে তো আসলে খুব শক্তভাবে দোষারোপ করাই হয় যে এই আপনার 80-র দশক থেকে সেখানে আপনার এই যে মুজাহিদিন গ্রুপ তৈরি করা, ইসলামকে কেন্দ্র করে ওখানে এই যে উগ্রবাদী মতবাদ ছড়িয়ে সোভিয়েতকে রুখা, এগুলি হচ্ছে অনেক পুরনো ইতিহাস। কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখেছি এই আফগানিস্তানের এই ইসলামকে কেন্দ্র করে যাবতীয় উত্থান, যেটার পিছনে বলা হয় যে আমেরিকার ইন্ধন আছে, সেটার ফল হিসেবে আমরা দেখেছি তালেবানের উত্থান, সেটার ফল হিসেবে আমরা আল কায়দার জন্ম নিতে দেখেছি, সেটার ফল হিসেবে তো আল কায়দার ফ্র্যাকশন গ্রুপ তো আরো পরে এসে আইএস হয়েছে এবং এগুলি সারা বিশ্বে ছড়িয়েছে। ফলে আমি বরং মনে করি যে আফগানিস্তান কি করবে সেটা আফগানিস্তান নিজস্ব ব্যাপার, তাদের রাষ্ট্র, তাদের দেশ। এবং তালেবানের সাথে আমাদের সম্পর্ক, এই শাসন আমলে বাংলাদেশের সাথে কি হবে সম্পর্ক, সেটা আমাদের গভর্নমেন্ট অলরেডি স্টেটমেন্টও দিয়েছেন। সেই স্টেটমেন্ট বেশ অনেকদিন আগে দেয়া হয়েছে যে আফগানিস্তানের জনগণের নিয়মতান্ত্রিক এর সাথে সরকার থাকবে। কিন্তু যে জিনিসটা আমি চিন্তিত সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জঙ্গিবাদ, যে ধর্মের ভিত্তিতে উগ্রবাদ বা সন্ত্রাস, যেটা আমরাও খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং আমাদের দেশে এইটার নিজস্ব একটা স্টাইলে ছিল এটা বরাবর, বাট তালেবানের উত্থান বলেন বা আফগানিস্তানের এই যে আল কায়দার উত্থান বলেন, এগুলি তো আমাদের এখানে প্রভাব ফেলেছে। আর আফগানিস্তানের সাংবাদিকরা একটা জিনিস খুব করে বলে, আমি যখন একজনকে খুব
মানে ক্যাজুয়ালি জানতে চেয়েছি যে তোমাদের দেশে শান্তি ফিরবে কবে, এসব বন্ধ হবে কবে। একজন সাংবাদিক খুব সিরিয়াসলি বললো পাকিস্তান যেদিন চাইবে। অর্থাৎ আমরা শুধু আমেরিকা, সোভিয়েত নানান দেশকে আমরা ব্লেম করছি, কিন্তু ওদের একটি হচ্ছে যে এর মধ্যে পাকিস্তানও যথেষ্ট পরিমাণে ঘি ঢালে আফগানিস্তানের এই ধর্মভিত্তিক উগ্রবাদ সন্ত্রাসবাদে। এবং আপনারা জানেন যে পাকিস্তানেও এই সন্ত্রাসবাদ, উগ্রবাদ, ইসলামের ভিত্তিতে জঙ্গিবাদ অত্যন্ত শক্তিশালী। এবং আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান, সো তারা মনে করে যে পাকিস্তানও তাদের এই সন্ত্রাসবাদের পেছনে পাকিস্তানেরও কোনো মানে হয়তো রাষ্ট্র হিসেবে পাকিস্তান না, বা তাদের রাজনীতিরও কিছু কিছু ইন্ধন বা কিছু না হয়তো শক্তিশালী ইন্ধন রয়েছে। ফলে এইগুলি সব অঙ্কের মীমাংসা করে কবে আফগানিস্তানের শান্তি আসবে, গণতন্ত্র, শান্তিপূর্ণ রাষ্ট্র হবে, সেটা তো আফগানিস্তানের নিজস্ব ব্যাপার। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমরা মানে সন্ত্রাসবাদ, আফগানিস্তানের তালেবানের সন্ত্রাসবাদের এটা আমদানি হবে কিনা? আমাদের তো আমদানি আমি একটা জিনিস দেবাশিস আপনাকে একটু পরিষ্কার বলতে চাই যে দেখেন, আমরা ধর্মের ভিত্তিতে অর্থাৎ ইসলাম ধর্মকে আশ্রয় করে আমাদের এখানে উগ্রবাদিতা, সন্ত্রাসবাদ বা যে জঙ্গি তৎপরতা, আমি তো মনে করি এটা শুধু 80-র দশক না, আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের দিকে তাকালে দেখবেন জামায়াতে ইসলামী, মুসলিম লীগ সহ যে সকল নেজামি ইসলামী, যে সকল ইসলামিক সংগঠন পাকিস্তানি সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে এখানে গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, সবই কিন্তু ইসলাম ধর্মের নামে। ধর্মটাকে তারা কলঙ্কিত করেছে। ধর্মের নামে এই যে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, মানুষ হত্যা, নিজের মতবাদ বা নিজের রাজনৈতিক লক্ষ্য প্রতিষ্ঠার জন্য প্রতিপক্ষকে শারীরিকভাবে নির্মূল করা, হত্যা করে, ধর্ষণ করা, নির্যাতন করা, এটাগুলো সবই তো 71-এ হয়েছে। সেটাও কিন্তু জঙ্গিবাদ এবং উগ্রবাদ। বলে আমাদের এখানে একটা ফর্মে সেটা ছিল, কিন্তু 80-র দশকে আফগানিস্তানে এই যে মুজাহিদিন, তারপরে তালেবান, তারপরে আল কায়দার এই যে ধারাবাহিক উত্থানের ফসল হিসাবে তো আমরাও বাংলাদেশে হরকাতুল আল জিহাদ গঠন হতে দেখেছি। আমরাও হরকাতুল জিহাদের সন্ত্রাসের শিকার হয়েছে বাংলাদেশের বহু মানুষ। আমরা বোমা বিস্ফোরণ দেখেছি, তাই না? আমরা গ্রেনেড হামলা দেখেছি, আমরা জেএমবির উত্থান দেখেছি। সেই সবেরই ধারাবাহিকতায় এই যে একসময় যে হরকাতুল জিহাদ বাংলাদেশে গঠন করে 90-এর দশকের শুরুতে, 92-এ আনুষ্ঠানিকভাবে এটার নেটওয়ার্ক বিস্তার করা হলো দেশে, সেই হরকাতুল জিহাদের আইডিয়া বা আসছে। এরা অনেকেই তো অনেকেই তো আফগানিস্তানে তালেবানদের সাথে বা আল কায়দার এই যে মোল্লা ওমর বলেন, লাদেন বলেন, তাদের সাথে অস্ত্র হাতে নিয়ে তারা যুদ্ধ করে তারা বাংলাদেশে ফেরত এসে এখানে হরকাতুল জিহাদ গঠন করেছে। এবং এই হরকাতুল জিহাদের নেটওয়ার্ক আমরা সবাই জানি যে কাউমি মাদ্রাসা ভিত্তিক নেটওয়ার্ক তারা সারা দেশে ছড়িয়েছে। হরকাতুল জিহাদের যেই একজন বড় নেতার ফাঁসি হয়েছে, মুফতি আব্দুল হান্নান, তিনি গোপালগঞ্জের এই যে গহরডাঙ্গা মাদ্রাসার তিনি ছিলেন। সো হরকাতুল জিহাদের নেটওয়ার্ক ও কাউমি মাদ্রাসা ভিত্তিক করা হয়েছে। এবং জেএমবির নেটওয়ার্ক বা এই ধরনের মতবাদ যারা, এই যে উগ্রবাদ, এরা সবাই কিন্তু কাউমি মাদ্রাসা ভিত্তিক একটি বড় নেটওয়ার্ক গড়ে তুলেছে ডেফিনেটলি। ফলে আমাদের এখানে তালেবানের দ্বারা মানে একেবারে ট্রেন্ড বলেন, তাদের সাথে যুদ্ধ করে আসা বলেন, তাদের আশীর্বাদ পুষ্ট বলেন, তাদের দ্বারা সুবিধাপ্রাপ্ত বলেন, সব ধরনের লোকই এইখানে আমাদের দেশে আছে। তাদের মতবাদের প্রচুর লোকও কিন্তু এখানে আছে। সো যেই জিনিসটা আমি বলছি যে নতুন করে ডেফিনেটলি তারা এক ধরনের উজ্জীবন বা উজ্জীবিত হতে পারে। আমরা একটা বিরতি নেব, আমরা একটা নিশ্চয়ই এটা ভয়ের দিকে, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, 21-এর রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় তালেবানের হাতে আফগানিস্তান। যেতে চাই সাব্বির আহমেদের কাছে। সাব্বির আহমেদ, নিশ্চয়ই আলোচনা শুনছিলেন আপনি। আঞ্চলিক রাজনীতির কথা যদি বলি, সেই ক্ষেত্রে আঞ্চলিক রাজনীতির আসলে কি হবে? কিছুক্ষণ আগে জুলফিকার আলী মানিক বলছিলেন যে আমাদের এখানের যে পত্রপত্রিকায় দেখছি বা যে ভারত সব থেকে বেশি অসুবিধার মধ্যে রয়েছে, পাকিস্তানের ইস্যুটি জুলফিকার আলী মানিক আনলেন। সেই ক্ষেত্রে বলছি যে আঞ্চলিক রাজনীতির আসলে কি হবে? আঞ্চলিক রাজনীতি একটা প্রেক্ষাপট আর বাংলাদেশ রাজনীতি একটা প্রেক্ষাপট।
যদি আঞ্চলিক রাজনীতির কথা বলি বা দুটাকে আসলে রিলেট করে বলা যায়, এই একটু গোড়ায় যেতে হবে যে জঙ্গিবাদের উত্থানটা আসলে কোথা থেকে। এক জামাত ইসলামী একটু পুরনো, 60-এর দশক থেকে রাজনীতি করছে আমাদের সাবকন্টিনেন্টে, কিন্তু এই তালেবান বা তার আগে যে সংগঠনগুলো মুজাহিদিনরা কাজ করলো এবং একই সাথে প্যারালাল পাকিস্তানে কয়েকটা সংগঠন, ওখানেও অনেকগুলো ফ্র্যাকশন তৈরি হয়েছে। এই রাজনীতিটা কিন্তু মূলত সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানে আগ্রাসনের পর থেকে শুরু, এবং সেটার আমেরিকানদের অস্ত্র এবং অর্থ দুটোই বিলিয়নস অফ ডলার্স তারা কিন্তু সেই 80-র দশকেও তারা এখানে খরচ করেছে এদেরকে তৈরি করার জন্য। এবং তারই ধারাবাহিকতায় পাকিস্তানে যেমন জঙ্গিবাদ জেগে উঠেছে, একই সাথে আমাদের এখানেও এই জেএমবি, আমাদের এখানে হরকাতুল জিহাদ, পরে আমরা দেখলাম আনসারুল্লাহ বাংলা এবং আইসিসের টিম। এছাড়াও আমি কিছুদিন আগে পত্রিকায় একটা সংখ্যা দেখেছিলাম যে দেশে নাকি 150টার মতো জঙ্গি সংগঠন আছে। এ সবগুলোই জামাতে ইসলামী বাদ দিলে এর সবগুলোই কিন্তু এই আমেরিকার অর্থায়নে এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো না কোনোভাবে তৈরি। ইভেন আমাদের এখানে যখন মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, তখনও আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো কিভাবে জামাতে ইসলামীকে প্রোটেকশন দিয়েছে। সব থেকে আসার কথা হচ্ছে এটা যে হিলারি ক্লিনটনের পর থেকে আমেরিকান প্রশাসনেই এর একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে জন কেরি যখন পররাষ্ট্রমন্ত্রী, ওবামা তখনও প্রেসিডেন্ট, জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের সময়কাল থেকে আমরা লক্ষ্য করছি যে এই বিভিন্ন দেশে জঙ্গিদেরকে, ইসলামিক জঙ্গিদেরকে সাপোর্ট দেওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখলাম যে এটা প্রায় শূন্যের কাছে চলে গেছে। ইভেন সিরিয়াতে যেভাবে তারা যুদ্ধটা লাগালো, সেখান থেকেও কিন্তু আমেরিকা নিজেদেরকে পুল আউট করে ব্যাক করেছে। লিবিয়াতে হিলারি ক্লিনটন শুরু করেছিল, লিবিয়া থেকেও তারা একরকমের পুল আউট করেছে। সর্বশেষ ছিল তাদের আফগানিস্তান থেকেও তারা চলে গেল। গতকালকে আমাদের সময় আজকে সকালে আর আমেরিকান সময় গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন তার একটা স্পিচ দিয়েছে জনগণের জন্য। তিনি দেশে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তার এই ম্যাসাকারের জন্য। তার উজ্জ্বলটা আমেরিকান রাজনীতির জন্য দীর্ঘকালের জন্য আমেরিকার ক্রেডিবিলিটিকে নষ্ট করেছে বলেই আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং তার দেশের জনগণ মনে করছে। সো তার প্রেক্ষিতে বাইডেন যখন বলছে যে এই উজ্জ্বল শুধু আফগানিস্তান থেকে উজ্জ্বল না, আমেরিকার আর ভবিষ্যৎ এরকমের ইন্টারভেনশন থেকে উজ্জ্বল, খুব স্পষ্ট কথায় আজকের মিডিয়াতে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, গতকালের কথা আমাদের দেশের তুলনায়। সো এখান থেকেও কিন্তু জিনিসটা স্পষ্ট যে আমেরিকা আর এই জঙ্গিদেরকে সাপোর্ট করছে না। আমরা সেটা এখানেও দেখতে পেয়েছি, বিশেষ করে আমাদের দেশে এবং ভারতেরও যে সুযোগটা আছে, এই দুইটা দেশ এই ক্ষেত্রে একই রকমের, তারা জঙ্গিদেরকে কোনো রকমের প্রশ্রয় দেয়নি। আমরা 14-15 সালে আমাদের দেশে যতগুলো জঙ্গি বিরোধী কর্মকাণ্ড হয়েছে, বিভিন্ন জায়গায় জঙ্গিদের ডেনগুলোকে বাস্ট করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এই জঙ্গিদের অস্ত্র পাহাড়ে পর্যন্ত, বিভিন্ন আমাদের সিলেট অঞ্চলের পাহাড়ে এবং চিটাগং অঞ্চলে পাহাড় থেকে এই অস্ত্র এবং এই লোকজনদেরকে আমাদের কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে এবং এই জঙ্গিরা এক রকমের নিউট্রালাইজড, একেবারে আমরা বলবো না শূন্য হয়েছে, কিন্তু আমরা মোটামুটি আশঙ্কা মুক্ত। এবং এখানে আন্তর্জাতিক প্রেক্ষাপটেও দেখলাম যে আমেরিকানরা এগুলো তৈরি করেছিল এবং তারা এখন কিন্তু ব্যাকফুটে চলে গেছে। সো আজকে তালেবান ওখানে যতই বিজয়ে উল্লাস করুক না কেন, সেই বিজয় উল্লাস এখানকার জঙ্গিদের খুব বেশি কোনো লাভে আসবে বলে আমার অন্তত মনে হয় না। তারপরেও আরেকটি জিনিস যে তারা শুটটাও তো চেঞ্জ করছে, তারা শুটটার পরিবর্তন করছে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওই তালেবানরাও কিন্তু তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। তারা কিন্তু সেই 90 দশকের শেষে যখন তারা ক্ষমতা নিচ্ছিল, তখন যেই তালিবান, সেই তালিবানও তারা থাকছে না। তারা কতটা সাকসেসফুল হবে সেটা ভিন্ন আলোচনা। মোহাম্মদ শফিউল্লাহ বললেন যে এই তালেবান তো আসলে আফগানিস্তানের ভূমিপুত্র, তারা তো এই যে এতদিনের রক্তাক্ত ইতিহাস, এই ইতিহাস থেকে নিশ্চয়ই শিক্ষা নেবে। শিক্ষা নিয়ে মানে এটা আশা করছে সবাই, অনেকেই আশা করছে, পশ্চিমা বিশ্বও বলছে
সেই জায়গা থেকে যদি ধরা হয় তাহলে নিশ্চয়ই, কিন্তু ভয়ের জায়গাটা যে এই যে আইএসের একটা অবস্থান সেখানে রয়েছে এবং সেখানে পাকিস্তানের মদদও কিন্তু রয়েছে, এবং পাকিস্তানে আরো অনেকগুলো সংগঠন আছে। সেই ক্ষেত্রে আঞ্চলিক রাজনীতি নিশ্চয়ই পাকিস্তানে আরো অনেকগুলো সংগঠন আছে, তারাও সেখানে আরো বেশি ইন্টারভেনশন করবে। এবং তালেবানদের মধ্যে এরকম দক্ষতা যোগ্যতা দেখা যায়নি, তারা গত 20 বছরে ক্ষমতার কাছেও নেই। এবং রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস, আর জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন পরিচালনা করা আর এক জিনিস। আজকে আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাংক শূন্য, তাদের সাথে আন্তর্জাতিক লেনদেন বন্ধ আছে, তাদের এয়ারপোর্ট বন্ধ, তবে চালু করার জন্য তারা চেষ্টা করছে এবং পশ্চিমারাও চাচ্ছে তাদের এয়ারপোর্ট চালু হোক। তাদের এই নর্মাল জায়গায় এসে দেশকে গুছিয়ে আনতে একটা বড় সময় লাগবে, এবং এই সময়টার মধ্যে ওই পাকিস্তানি জঙ্গিরা এবং তাদের ভেতরকার আইসিসকে, যারা ইতিমধ্যেই বড় বড় কয়েকটা ঘটনা ঘটিয়েছে, এরা আফগানিস্তানকে টালমাটাল অবস্থায় আগামী কয়েক বছর কিছু কাল পর্যন্ত রাখবে। আসলে কি এই মানুষের যে চেতনা, আজকের আফগানরা কেন এরকম একটা জঙ্গিবাদের দিকে চলে গেল? একটু আগে শফিউল্লাহ সাহেব খুবই সুন্দরভাবে বলছিলেন যে ওরা ওখানকার ভূমিপুত্র, ওরা ওখানকার নলেজ নিয়েই তো বড় হয়েছে। কথাটা ঠিক, আবার এটাও ঠিক 40 বছর আগে কিন্তু ওখানে এই জঙ্গিবাদী রাজনীতি ছিল না। তারা মুসলিম ছিলেন কয়েকশো বছর ধরে, মেবি মোর দ্যান 1000 ইয়ার্স, কিন্তু তারা এরকম জঙ্গি মানসিকতার আফগান তারা ছিল না। আসলে রাজনৈতিক প্রোপাগান্ডাটা অনেক বেশি কাজ করে। আমাদের এখানে একসময় বাম ধারার রাজনীতির আলোচনা আমরা অনেক বেশি শুনতাম, পত্রিকায়, টেলিভিশনে বা বিভিন্ন বক্তৃতায় আমরা বাম রাজনীতির কথা শুনতাম। আমাদের এখানে এখন নেই। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত শুনেছি, তারপরে অন্তত 1-1.5 দশক পর্যন্ত আমাদের এখানে বাম ধারার রাজনীতি ছিল। আজকে নেই। মানুষ কিন্তু আমরা তারাই আছি। সো পলিটিক্যাল আইডিওলজি আসে যায়, এর মধ্যে থেকে কিছু নির্যাস একটা দীর্ঘ সময়ের জন্য একটা জাতি গ্রহণ করে, বেশিরভাগই কিন্তু আবার ছেড়েও দেয়। সো ওনাদের ওখানে যেটা দরকার আফগানিস্তানে, আমার সব থেকে যেই প্রয়োজনটা বেশি মনে হয়, এবং এই আলোচনাটা আমি মিডিয়াতে পাইও না, সেটা হচ্ছে তাদের ওখানে প্রোগ্রেসিভ রাজনীতি কিভাবে হবে। এই তালিবানি রাজনীতি দিয়ে দেশটা চলতে পারে না, দ্যাটস ফর শিওর। এটাই বড় প্রশ্ন। যেতে চাই মোহাম্মদ শফিউল্লাহর কাছে। মোহাম্মদ শফিউল্লাহ, আপনি সম্পর্কের কথা বলছিলেন, তার আগে আপনার কাছে জানতে চাইবো যে আসলে আঞ্চলিক রাজনীতির কি হবে, এবং সাব্বির আহমেদ যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির আসলে উত্তরটা কি? ধন্যবাদ। আমি কিন্তু সাব্বির আহমেদ এবং মানিকের কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। তারা দুইভাবে আলোচনা করেছেন, এটা অত্যন্ত সুন্দর আলোচনা ওনারা করেছেন। ওরা সুন্দরভাবে আলোকপাত করেছেন সমস্যার সমাধান, সমস্যার ব্যাপারে। কারণ এখানে দেখেন যে যেটা বললেন সাব্বির, 40 বছর আগে তো ছিল না, এখনকার কার সৃষ্টিটা, সৃষ্টি হলো আপনার সোভিয়েত ইউনিয়ন আর আপনার আমেরিকার সৃষ্টি, তার সাথে যোগ হইতে পাকিস্তান। এই তো আপনার দেশটাকে এইভাবে তছনছ করে দিল একটা সভ্য সমাজকে। সুতরাং আজকে যেটা যে আপনার যে পাকিস্তান এবং ভারতের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু এক্সটেনশন হয়েছে আফগানিস্তান, এবং একে অন্যকে সেখানে চেষ্টা করেছে আউট করার জন্য। পাকিস্তানে তো লক্ষ 30 লক্ষের মতো অলরেডি আগে থেকে আফগান রিফিউজিরা আছে। বর্ডারে পশতুন হলো আপনার মেজরিটি পশতুন কিন্তু হলো পাকিস্তানে 26 লক্ষের মতো আছে পশতুন পাকিস্তান সাইডে, 15 লক্ষ পশতুন আছে আফগানিস্তানে। এটাকে ইগনোর হয়ে আফগানিস্তানকে বলা হতো পশতুন ল্যান্ড, কারণ এটা মেজরিটি পশতুন। সুতরাং এই একটা সোসাইটিকে, ট্রাইবাল সোসাইটিকে এখন একভাবে শাসন করা, এটা শুধু তালেবান পারবে না, তাদের সাথে যারা অন্যান্য যারা আছে তারা চেষ্টা করছে যে এটা সরকার করার জন্য, যেখানে মানে পশতুন ছাড়াও অন্যান্য ট্রাইবেল লোকেরা থাকবে। এটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু স্টেবিলিটি আসবে। তবে এখন দেখুন, যেটা একটু আগে বলেছেন যে আমাদের আলোচনা, যে ওদের ট্রেজারিতে $1, এর কারণ হলো কি জানেন, এই যুদ্ধের সময় আপনার যে $2 ট্রিলিয়ন যেটা খরচ হয়েছে সবগুলো আমেরিকান কন্ট্রাক্টর এবং আপনার এলিটরা এই টাকাটা লুটপাট করেছে। যেখানে কালকেও বলছে বাইরে যে 3 লক্ষ লোক করে আমরা করেছি, অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছি, কিন্তু 3 লক্ষ কোথায়? কাগজে কলমে 3 লক্ষ, কিন্তু আসলে তো কয়েক হাজার হাজার ছিল যারা সারেন্ডার করে গেছে অলরেডি। সুতরাং এমন একটা অবস্থার ভিতরে আছে। আর সবচেয়ে বড় কথা, আফগানিস্তানের $9 বিলিয়ন রিজার্ভ আছে আমেরিকাতে, যে সভরেন ফান্ড বলে। এই ফান্ডের টাকাটা কিন্তু আমেরিকা ফ্রিজ করে দিয়েছে। আফগানিস্তান এখন সরকার
আসবে, পরিচালনা করবে তালেবান, সে টাকা তাদের অ্যাক্সেস এখন হবে না, এখন যে পর্যন্ত ওনারা তো স্টেবিলিটি আনতে পারে এই দেশে। সুতরাং তাদের এখন যেটা হচ্ছে সবচেয়ে তাদের স্টেবিলিটি এবং the consolidation of power, how to consolidate power to run the country, এটাই সবচেয়ে বড় সমস্যা ওদের জন্য। সুতরাং এটা they will find answer। তবে সেখানে সাথে ডিস্টার্ব করবে কয়েকটা এলিমেন্ট, একটা পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের প্রক্সি ওয়ার, প্লাস আপনার ইরান, টার্কি, যে নেইবারিং কান্ট্রিগুলো আছে, এগুলো আপনার নির্ভর করবে হাউ দে বিহেভ with this new emerging government। এরা যদি কোঅপারেট করে তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে এই সরকার করে স্থাপিত হবে। আর এরা যদি দেশে গেম প্লে করে সেখানে, তাহলে কিন্তু এটা আরো মানে স্টেবিলিটি অনেক অনেক সময় লাগবে। আর মার্কিন সামনে যে আমেরিকান চলে গেল, তারা কিন্তু বলছে তারা আবার সম্পর্ক রাখবে ইন সাম ওয়ে অর আদার টু সেফগার্ড দেয়ার ওন ইন্টারেস্ট। সুতরাং তারা বসে নাই, তারা তাদের গেম তারা প্লে করবে এখানে। সুতরাং এখানে আগামী সময়গুলো কিন্তু যাবে অত্যন্ত অনিশ্চিত অবস্থার ভিতরে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ইমেজ তাদের তো অনেক খারাপ, যেহেতু তারা আগে 5 বছর শাসন করে, তাদের যে ইমেজ খারাপ করেছে সেটা রেস্টোর করতে হবে। সুতরাং এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জিং টাইম ফর দ্যাট। এখন আঞ্চলিক শক্তি যেগুলো আছে, যেটা আমাদের দেশে যারা এই এক্সপোর্ট করেছে, এটা কিন্তু আফগানিস্তান এক্সপোর্ট করে নাই আমাদের দেশে, আমাদের দেশে এক্সপোর্ট করেছে পাকিস্তান, যে জঙ্গিবাদ। সুতরাং এটা আমাদের ভুললে চলবে না, এই শক্তি অপশক্তি যেটা আছে তারা কিন্তু বসে নেই। আর আমাদের এখানে যারা আছে, বাংলাদেশে যারা হোম গ্রোন যারা লোকজন আছে, তারা কিন্তু অত্যন্ত উৎসাহিত হয়েছে আফগানিস্তানের তালেবানের দল। এই জন্য তারা মনে করে যে আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকার মতো 3 পরাশক্তিকে তারা বারবার তাড়িয়ে দিয়েছে তার দেশ থেকে, তারা এখন তাদের ক্ষমতা আসছে, তারা নিজেরা শাসন করবে। এটা আমাদের দেশে যেসব ইন্ডিজিনিয়াস জঙ্গি গোষ্ঠী আছে, তারা তো উৎসাহিত বোধ করবে যে আমরা চেষ্টা করলে হয়তো আমাদের দেশে আমাদের কিছু করতে পারে। এই ধরনের অপচেষ্টা তারা হয়তো করতে পারে, এবং এটা হবে ইনডাইরেক্ট রেজাল্ট অফ। সেখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে, আমাদের যারা আমাদের যে কাউন্টার টেরোরিজম এবং আমাদের যে অ্যালার্টনেস এখানে অত্যন্ত ভালো। আমরা দীর্ঘদিন থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা তৈরি হয়েছে, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে এবং তারা, আপনারা যত কথা মিডিয়াতে বলছে না কেন, তারা কিন্তু থেকে কাজ করতে যাচ্ছে। তারা যদি অ্যালার্ট অন দিস ডেভেলপমেন্ট ইন আফগানিস্তান, নিশ্চয়ই তারা নজর রাখছে। আপনি সম্পর্কের কথা বলছিলেন বাংলাদেশের সাথে আফগানিস্তানের সম্পর্ক সম্বন্ধে, জি আমাদের খুব বেশি মানে আমাদের বাণিজ্য সম্পর্ক সেভাবে নেই, কিন্তু কূটনৈতিক সম্পর্কটা আসলে সম্পর্ক আছে। এরা সার্কের মেম্বার, আপনার সার্ক কিন্তু 7 মেম্বার নিয়ে সার্ক হয়েছিল, তারপরে আফগানিস্তান যোগ করেছে, সার্কের মেম্বার আফগানিস্তান। একদিন মনে রাখতে হবে, আফগানিস্তান কিন্তু গত কয়েক বছরের ক্রিকেটে কিন্তু একটু ভালো করছে, স্পোর্টসে তারা বাংলাদেশে খেলেছে, বাংলাদেশের সাথে খেলেছে, তারা বাংলাদেশে আসছিল। সুতরাং স্পোর্টসের একটা দিক আমাদের রয়ে গেছে। সেখানে তালেবান কিন্তু অ্যালাউ করেছে এই ক্রিকেট টিমকে টু প্লে। এটা আমাদের মনে রাখতে হবে যে তাদের ইয়েগুলো দেখেন, ট্রেন্ডগুলো দেখেন, তারা অ্যালাউ করেছে যে এরা খেলবে, ক্রিকেট খেলবে। সুতরাং এই একটা জায়গা যেখানে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক থাকবে, স্পোর্টস ফিল্ডে থাকবে, এবং যেটা বিজনেস করার মতো স্কোপ এখন আর নাই, আগেও খুব একটা ছিল না। তার যুদ্ধ বিগ্রহ দেখতে কি করে যুদ্ধ হবে, আমাদের কিন্তু ব্র্যাক কিন্তু বিষয়টা বড় একটা প্রেজেন্স, উন্নয়ন কাজ করে, ব্র্যাক উন্নয়ন কাজ করেছে, এবং এটা ইনফরমেশন এডুকেশন তারা করেছে, অনেক তারা উন্নয়নের কাজ তারা করেছে, আমাদের ভালো একটা ইমেজ সৃষ্টি করেছে বাংলাদেশের ব্র্যাক কিন্তু এখানে। এটা আমি মনে রাখতে হবে, এই সম্পর্ক আমাদের থাকবে। এটা একটু সেটেল ডাউন হলে কিন্তু ব্র্যাক হয়তো আবার যাবে, আবার আমাদের সাথে ক্রিকেট খেলা হবে। সুতরাং সম্পর্ক আমাদের কাছে থাকবে। আর সার্কের মেম্বার হিসাবে কিন্তু সম্পর্ক একটা আমাদের আছেই অলরেডি। সুতরাং এইসবগুলো মিলিয়ে আমাদের সাথে সম্পর্ক থাকবে। যেটা আমাদের করণীয় এখন, ওদের এখনো হেডকোয়ার্টার রয়ে গেছে কিন্তু কাতারে আমার দূতাবাস আছে সেখানে, এবং কাতার ইজ এ বিগ প্লেয়ার নাও ইন সেন্ট্রাল এশিয়া এন্ড মিডল ইস্ট। আপনার কাছে সময় পেলে হয়তো দূতাবাসকে কিন্তু অথরাইজ করতে হবে টু কন্ট্যাক্ট তালেবান হেডকোয়ার্টার ইন কাতার। অলরেডি ইন্ডিয়া করছে গতকাল থেকে, ইন্ডিয়া অলরেডি তাদের অ্যাম্বাসাডার দেখা করেছে। তারা
সে- কথা সে- বলছি। সেখানে আমাদেরও তাই সেখানে একটা করতে হবে। সেখানে একটা বৈঠক হয়েছে, এটা পত্রপত্রিকায় এসেছে। আপনার কাছে হয়তো সময় পেলে আবার আসবো। আমি জুলফিকার আলী মানিকের কাছে যেতে চাই। জুলফিকার আলী মানিক, আপনার কাছে জানতে চাইবো যে আফগানিস্তানের ভবিষ্যৎ এবং এই যে আঞ্চলিক রাজনীতির কথা বলছিলাম, আঞ্চলিক রাজনীতি আফগানিস্তানের ভবিষ্যতের উপরেই নিশ্চয় নির্ভর করছে। এখন যে অবস্থা, তাতে করে আসলে আঞ্চলিক রাজনীতিটা কোন দিকে যাবে? না, একটা জিনিস দেখেন, আঞ্চলিক রাজনীতি বা এই যে এই অঞ্চলের দেশগুলির মধ্যে যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপার, সেই জায়গাটায় আফগানিস্তানের যেই সাম্প্রতিক ডেভেলপমেন্ট, তালেবানের ক্ষমতা দখল, আমার মনে হয় ঠিক আঞ্চলিক রাজনীতিতে এইটার যে খুব বেশি বা কূটনৈতিক সম্পর্কের জায়গায় অন্যান্য দেশগুলির মধ্যে যে আমার মনে হচ্ছে না ওইটার কোনো প্রভাব পড়বে। তবে এইটা ঠিক যে আমাদের এই অঞ্চলে আফগানিস্তানে তালেবানের আবার রাষ্ট্র ক্ষমতা দখলটা একটা নতুন উদ্বেগ তৈরি করেছে। আফগানিস্তানের সাথে আমাদের মনে করেন কূটনৈতিক সম্পর্ক আসলে হচ্ছে বাণিজ্যের স্বার্থ নির্ভর, মূলত সবকিছুর শেষ শব্দ হচ্ছে বাণিজ্য। আমার কি থাকবে আর তার কি থাকবে। তো বাণিজ্যের জায়গায় বলেন বা আমাদের ওখানে, ইভেন আমাদের তো আফগানিস্তানে কূটনৈতিক মিশনও নেই, ফলে আমাদের এখানে মনে করেন যে হ্যাঁ, ইন্ডিয়ার জন্য একটা উদ্বেগের ব্যাপার। আমি মনে করি যে নেপাল বা অন্যান্য অঞ্চলে, বাংলাদেশের জন্য তো ডেফিনেটলি উদ্বেগের। আর পাকিস্তানের জন্য নতুন করে কিছু উদ্বেগ বা অনুদ্বেগের নাই। পাকিস্তান নিজেই তো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের চাষ করে এবং তারা সেটার ঘি ঢালে আফগানিস্তানে, এবং পাকিস্তান আমাদের দেশেও ঘি ঢালে। এটা অস্বীকার করার কারণ নাই, কারণ আমরা ভুলে গেলে চলবে না, আমাদের 21শে আগস্টের গ্রেনেড হামলার গ্রেনেড গুলো কিন্তু পাকিস্তান থেকেই এসেছিল বলে আমরা কিন্তু মোটামুটি জানতে পেরেছি। ফলে যেটা হবে সেটা হচ্ছে, দেখেন একটা জিনিস আমি আগে থেকেও লক্ষ্য করছি, তালেবান একটু নতুন সুরে কথা বলছে কাবুল দখলের পর থেকেই। এই সুর শুনে সবাই বেশ আপ্লুত হয়ে যাচ্ছেন। দেখেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। সে কি কথা বলছে সেটা আমার কাছে জরুরি নয়, সে কি করবে এবং কি করছে। প্রথম কথা হচ্ছে, সে কোন প্রক্রিয়ায় আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, অস্ত্র হাতে, সন্ত্রাস করে। এটা কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়? আমরা যদি গণতান্ত্রিক মতবাদে বিশ্বাস করি, যেইভাবে সে ক্ষমতা দখল করেছে সেটা গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে, আমাদেরও কিন্তু রাজনৈতিক কলঙ্ক আছে। আমাদেরও কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, অস্ত্র হাতে ক্ষমতা নেওয়া হয়েছিল। সেটার পিছনে আমেরিকার ইন্ধন ছিল, সেটার পিছনে পাকিস্তানের ইন্ধন ছিল। এটা এখন ঐতিহাসিকভাবে বেরিয়ে আসছে তথ্যগুলো। তারা স্বীকৃতিও দিয়েছিল খন্দকার মুশতাকের গভর্নমেন্টকে। আমাদের জন্য যেমন কলঙ্ক, আমি মনে করি এই ধরনের সরকারগুলোকে স্বীকৃতি দেয়া সভ্য সমাজকে অসভ্য হিসাবে পরিচিত হয়। এবং আমেরিকা আর কোনো কিছু করবে না জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ উস্কানিতে আফগানিস্তান বা কোনো দেশে, এইরকম কোনো এটাও কথা বিশ্বাস করার কোনো কারণ নেই, বিশ্বাস করার কারণ নেই। তার কারণ হচ্ছে, মনে রাখবেন, আমেরিকার নিজের দেশের জন্য যে পলিটিক্যাল পলিসি আর সারা বিশ্বের জন্য তার যে পলিটিক্যাল পলিসি বা ডিপ্লোম্যাটিক পলিসি, দুটো অ্যাবসলিউটলি দুই জিনিস। আমি আবারও বলছি, আমরা কূটনীতি বলতে বোধহয় রাজনৈতিক সম্পর্ক বুঝি, কূটনীতি হচ্ছে বাণিজ্যের স্বার্থ। সো আমেরিকা কোথায় ট্রুপস পাঠিয়ে বাণিজ্য করে নিবে, কোথায় অন্য কোনো কৌশলে বাণিজ্য করবে, সেই চেষ্টা তার যেই সরকারই থাকুক, সেটা রিপাবলিকান আর ডেমোক্রেট, তাতে কিচ্ছু আসে যায় না আমেরিকার ডিপ্লোম্যাটিক পলিসির জন্য। সে রিপাবলিকান ডেমোক্রেট, এটা আসে যায় আমেরিকানদের জন্য। কিন্তু আমার আপনার মতো আমেরিকার বাইরের বিশ্বের জন্য তার পলিসি কিন্তু কখনো খুব বেশি। জুলফিকার আলী মানিক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আমি বলি আরেকটা জিনিস আপনাকে বলে দিতে চাই। তালেবান যে 20 বছর ধরে আবার 20 বছর পরে ক্ষমতায় চলে আসলো এবং আমেরিকার ডিফিট হলো, ইভেন এই যে গৃহযুদ্ধেরও যে একটি সম্ভাবনা বা আশঙ্কা দেখা হচ্ছে আফগানিস্তানে, এই সবের কিছুর পেছনে যে আমেরিকারও কোনো ঘি ঢালা হচ্ছে না কোনো গোপনে, সেটাও কিন্তু বলা যায় না। আমেরিকার ঘি ঢালা মানে এই নয় যে ট্রাম্প এবং বাইডেনকে নিজ হাতে ঘি ঢালতে হয়। আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ হিউজ অ্যাডমিনিস্ট্রেশন। এবং মনে রাখতে হবে, আমাদের 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যে হিস্ট্রি বেরিয়ে আসছে, তাতে দেখা যায় তখন এখানে আমেরিকান অ্যাম্বাসেডর যিনি ছিলেন
উনি জানতেন না এমন অনেক ঘটনা ঢাকায় আমেরিকার এম্বাসিতে সিআইএ এর যেই অফিসিয়াল ছিল তিনি ঘটিয়ে দিয়েছেন। ফলে বুঝতে হবে আমেরিকার সব অফিসিয়ালি যে সবকিছুতে ইনভলভ হবে নট নেসেসারি। সে কোন খেলাটা খেলতে চাচ্ছে, খেলাটা কাকে দিয়ে খেলাবে, সেই অঙ্ক যে সব খেলার খবর সবাই জানবে এমন মনে করার কারণ নাই। আমেরিকাকে একেবারে সাধু হয়ে যাচ্ছে আফগানিস্তানকে ট্রুপস তুলে নিয়ে সেরকম মনে করার কারণ, সেরকম ভাবার কোনো কারণ নেই। একদম একদম আমরা শেষের দিকে আমেরিকা যদি অত সাধুই হয়ে যাবে, তাদের সারা বিশ্বের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত, তারা ইরাকে যে অপরাধ করে আসছে। তো এগুলি মনে রাখতে হবে, কারণ মিষ্টি কথাই ভুলে গেলে হবে না। তো তালেবান কি করবে আর কি করবে না সেটা সামনে দেখা যাবে, মুখে কি বলছে। আমরা একদম আপনার কথা বুঝতে পেরেছি। একদম আমরা শেষের দিকে আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে এই যে পাকিস্তান যে এই তালেবান বা এই যে এই আইএস বা আল কায়েদা এদেরকে মদত দিচ্ছে পাকিস্তান রাষ্ট্র হিসেবে, এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থাও মদত দিচ্ছে। এই তালেবানকে বা এই যে জঙ্গি গোষ্ঠীকে কি পাকিস্তান শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারবে? শুনেন, খুব সংক্ষেপে। বেনজির ভুট্টোকে যে হত্যা করা হয়েছে সেটার যদি প্রকৃত কারণ বের করে ফেলা যায় বা বেরিয়ে আসে, দেখবেন তারা যে জঙ্গিদেরকে পেট্রোনাইজ করে সেটারই একটা দ্বন্দ্বের ফসল হিসেবে বেনজির ভুট্টোর ওই পরিণতি হয়েছে। ফলে ওই যে দানব যে তৈরি করে, দানব কিন্তু এক সময় তার ক্রিয়েটরকেও মেরে ফেলে। তো পাকিস্তান জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বড়, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ধর্মের নামে অনেক বড় পৃষ্ঠপোষক, কিন্তু অনেক পৃষ্ঠপোষকতার পরে তার পাপেটও কিন্তু তার নিয়ন্ত্রণে থাকে না। যেমন আমাদের জেএমবির পৃষ্ঠপোষক ছিল বিএনপি জামাতের শাসনামল, সেই জেএমবিও কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে শেষে ছিল না, সারা দেশে বোম ফাটিয়ে দিয়েছিল। ফলে আমার কথা আমি আপনাকে দেবাশিস একটা বলি যে পাকিস্তান যে সন্ত্রাসবাদের চাষ করে এবং আমাদের মতো দেশগুলিতে ছড়িয়ে দেয় এবং ইন্ধন দেয়, ইভেন ইন্ডিয়াতেও, সেইটার পাকিস্তানও কিন্তু সেটার ভিকটিম। কারণ পাকিস্তানের যে সিভিল সোসাইটি, সভ্য শিক্ষিত লোকরা, তারাও কিন্তু সেগুলোকে ঘৃণা করে, কিন্তু তারা নিরুপায়। আমি এখন সবকিছুর পরে বলি, বাংলাদেশের যেটা দরকার, আমেরিকা আমার এখানে ঘি ঢালবে না পাকিস্তান ঘি ঢালবে না ইন্ডিয়া ঢালবে, তার চাইতে বড় কথা আমার ঘর আমি কিভাবে রাখবো সেই সিদ্ধান্ত আমার, সেইটার কৌশল আমাকে ঠিক করতে হবে। বাইরের ঘিও ঠেকাইতে হবে, ঘরের ভেতরের ইন্ধনও নির্মূল করতে হবে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য জুলফিকার আলী মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। ধন্যবাদ জানাই সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাই সাব্বির আহমেদ, আপনাকে আপনাদের মূল্যবান সময় আপনারা আমাদেরকে দিলেন এবং আলোচনা শুনে নিশ্চয়ই দর্শকরা সমৃদ্ধ হবে। দর্শক, আজ এখানে শেষ করব। 21-এর রাত নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো যে আফগানিস্তানে তালেবানরা যে পথে ক্ষমতায় এসেছে, আমরা নিশ্চয়ই সবাই চাইব যে আফগানিস্তান যে কথাগুলো বলছে বা তালেবানরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তারা রাখবে এবং প্রতিশ্রুতিগুলো তারা পালন করবে বা পূরণ করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে চলে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চয়ই এখনো পর্যন্ত এই তালেবানকে সমর্থন জানানোর কথা বলছে, কিন্তু আমরা আশা করব যে এই আফগানিস্তান একটি স্থিতিশীল জায়গায় থাকুক, তাহলেই এই অঞ্চলের রাজনীতি বা বাংলাদেশে যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদটা অন্তত কিছুটা হলেও স্তীমিত হবে। এই আশাটাই আমরা করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।